আমি প্রথমে একটা প্রজেক্ট ফোল্ডার তৈরি করতেছি। এই প্রজেক্ট ফোল্ডারের নাম হবে যে স্ট্রাকচার্ড রুলস। ঠিক আছে, স্ট্রাকচার্ড রুলস। এবার এই প্রজেক্টটা আমি আমার কোড এডিটরে ওপেন করব। তাহলে আমরা এখানে সিএমডি লিখতে পারি, কোড স্পেস ডট দিয়ে আমাদের প্রজেক্টটা ওপেন করলাম। এখন আমাদের এখানে কি কি লাগবে? আমাদের এখানে একটা ইন্ডেক্স ফাইল লাগবে। তাহলে আমি একটা ইন্ডেক্স ফাইল তৈরি করে ফেলি। একটা ফোল্ডার লাগবে, সিএসএস ফোল্ডার। এবার এই ফোল্ডারের ভিতরে একটা ফাইল লাগবে যার নাম দিলাম অ্যাপ ডট সিএসএস। এবার আমার টোটাল প্রজেক্টের ভিতরে একটা ইমেজ নামে একটা ফোল্ডার রাখলাম, ইমেজেস। আচ্ছা, এই হচ্ছে আমার প্রজেক্ট স্ট্রাকচার। ঠিক আছে, এখন ইন্ডেক্স ফাইলে আমার কিছুই লেখা নাই। আমি ইন্ডেক্স ফাইলে আমার বেসিক যে লেখাগুলো আছে সেগুলো লিখে ফেললাম। এখানে দিলাম ডিজাইন স্ট্রাকচার। ওকে, তাহলে এখন প্রথমত আমার প্ল্যান কি ছিল? আমি একটা সেকশন নিব, সেকশনের ভিতরে একটা কন্টেনার থাকবে অথবা কন্টেনার ফ্লুইড থাকবে, তারপর একটা রো থাকবে, কিছু কলাম থাকবে, একটা হোক আর 10টা হোক। আচ্ছা, তাহলে প্রথম অবস্থায় আমার একটা সেকশন নেওয়া লাগবে। তাহলে সেকশন নিলাম, সেকশন। এই সেকশনের একটা ক্লাস ধরি, আপাতত ব্ল্যাঙ্ক থাক। এখন আমার যে লেআউটটা আমি বানাচ্ছি, এটা কি বক্স লেআউট করব নাকি ফুল উইথ করব সেটা আগে নির্ধারণ করে ফেলতে হবে। তাহলে আমি ধরলাম যে আমার কন্টেনার বক্স লেআউট হোক। তাহলে আমরা ধরলাম যে এর ভিতরে কি থাকবে? এবার কন্টেনারের ভিতরে কি থাকবে? রো। রো এর ভিতরে কি থাকে? কলাম থাকে। এবার আমি চিন্তা করবো যে আমার কলাম কয়টা লাগবে, 4টা লাগবে না 3টা লাগবে না 2টা লাগবে? 3টা লাগবে। তাহলে রো এর বিষয়টা আমরা কিভাবে কলাম ডিক্লেয়ার করি সেটাও একটু ক্লিয়ার হই। তাহলে বুটস্ট্র্যাপের যে গ্রিড সিস্টেম, গ্রিড সিস্টেম মানে হচ্ছে যে কলাম এবং রো এর যে সিঙ্ক, সেই সিঙ্ককে বলা হচ্ছে গ্রিড সিস্টেম। তাই সিঙ্কে বলা আছে যে প্রত্যেকটা রোতে 12টা করে কলাম সাপোর্ট করে, 12টা করে কলাম সাপোর্ট করে। তো আমি এখানে আমাদের লাগবে কয়টা? 3টা লাগবে। তাহলে 3 দিয়ে 12কে ভাগ করলাম, কত করে আসে? 4 করে। তাহলে আমরা এইভাবে ক্লাস লিখতে পারি যে ডট কল 4। 4 মানে কি? আমার 12-র 4 ভাগ হয়ে গেল। ঠিক আছে, তাহলে আমি এইখানে ধরলাম কলাম। এখন হিসাব করে দেখেন তো, 4 আর 4 8 আর 4 12 মেলে? হ্যাঁ, তাহলে এক রোতে আমার টার্গেট থাকবে 12 মেলানো। তাহলে আমার 12 গ্রিডের যে রুলস সেটা ফুলফিল হবে। যদি আমি 4টা করি তাহলে 3 4 12, 3 6 9 12 এইভাবে আসবে। যদি চাই যে আমার 6টা লাগবে তাহলে কত করে আসবে? 2 করে। যদি চাই যে একটা ছোট একটা বড় হবে, 6 4 বা 8 4, ঠিক আছে, এভাবে আসবে। হ্যাঁ, যেভাবেই করি না কেন আমার 12 মিলাইতে হবে। আচ্ছা, তাহলে আমাদের উদ্দেশ্য ছিল আমাদের 3টা কলাম করব, তাই তো? তাহলে 3টা কলাম করলাম। করার পরে আমরা কখনোই মেন যে কলাম যেটা তৈরি করি এই কলামের সাথে কখনো আমরা ব্যাকগ্রাউন্ড কালার দেবো না। ক্লিয়ার? এটা মাথায় রাখেন, লিখে রাখেন, দরকার হয় যে মেন যে কলাম তৈরি করছি এর সাথে কখনো ব্যাকগ্রাউন্ড কালার দিব না, তার জন্য ঝামেলা হয়ে যাবে। তাহলে আমরা প্রত্যেকটা ডিভের আন্ডারে আমরা একটা করে ডিভ ডিক্লেয়ার করে নেবো। প্রত্যেকটা কলামের আন্ডারে একটা করে ডিভ ডিক্লেয়ার করব। ওই ডিভের ভিতরে সব কাজ হবে, ওর ভিতরে যে ক্লাসটা করব সেই ক্লাসের আন্ডারে সবগুলা কাজ হবে ওইটার ভিতরে। এই যে ক্লাসটা করে নিলাম। এখন ধরে নিলাম যে আমার এই ক্লাসের ব্যাকগ্রাউন্ড আছে হচ্ছে বিজি লাইট, আর আমার বডিতে একটা ব্যাকগ্রাউন্ড কালার দিয়ে আসি, বিজি ডার্ক। তার মানে বডি ব্যাকগ্রাউন্ড কালো করলাম। আর আমার সেকশনের যে কলাম গুলো আছে, যে কলামের ভেতরের যে ডিপ গুলো আছে সেগুলো সব সাদা করলাম। করার পরে আমি এখানে কি লাগবে? আমার আমার একটা ইমেজ নেওয়া লাগবে। তাহলে আমি একটা ইমেজ নিলাম। নেওয়ার পরে আমার ফোল্ডারে তো কোনো ইমেজ আমি রাখি নাই, তাহলে একটা ইমেজ নিয়ে আসি। আচ্ছা, এইবার
আমরা যে কোনো একটা ইমেজ নিতে পারি। এটার নাম দিয়ে রাখলাম হচ্ছে 1.jpg। তাহলে এখন খেয়াল করব যে এখানে সোর্স থেকে আমরা যখন ডট স্ল্যাশ দিব তখনই আমাদের সাজেশন চলে আসে। আমাদের ভিজুয়াল স্টুডিও কোড মানে ব্যবহার করার অনেক সুবিধা আছে, যার মধ্যে এইগুলা যে সাজেশন করে আমাদের ভুল হওয়ার সম্ভাবনা কম। অনেক সময় আমরা টাইপ করতে যেয়ে আমরা ডট বেশি দিয়ে ফেলি, কিংবা আমার স্পেলিং মিস্টেক হয়। তাহলে আমরা কি হলো, এখান থেকে চুজ করে দিলে আমাদের ইমেজটা চলে আসবে। কিন্তু এখন খেয়াল করেন, আমি যে এতগুলো কোড করলাম, আমার কোড কাজ করবে না, কারণ আমি এখনো বুটস্ট্র্যাপের ইম্পোর্টই করি নাই, তাই না? তাহলে এখন আমরা বুটস্ট্র্যাপের অফিসিয়াল যে ওয়েবসাইট, সেখানে চলে যাবো। যার পর আমরা নিচে দেখবো যে ওরা আমাদেরকে দুইটা সিডিএন লিংক প্রোভাইড করে। সিডিএন এর ফুল মিনিং কি জানি সবাই? কন্টেন্ট ডেলিভারি নেটওয়ার্ক, লিখে ফেলেন। কন্টেন্ট ডেলিভারি নেটওয়ার্ক, যার কাজই হচ্ছে এরকম করে বিভিন্ন কোম্পানির এই যে সিডিএন মানে লিঙ্ক, সিডিএন মানে হচ্ছে লিঙ্ক বোঝায়, ঠিক আছে? তাহলে এখানে আমাদের যে সিএসএস এবং জেএস দুইটা লিঙ্ক পাচ্ছি, এই ফাইল দুটাকে আমরা অ্যাড করে নেব। আচ্ছা, এইবার বলেন তো, যদি আমরা এরকম সরাসরি সিডিএনটা বা লিঙ্কটা যদি অ্যাড করি, এই যে আমরা এখানে লিঙ্কটা অ্যাড করে ফেললাম, এখন এইখান থেকে এই লিঙ্কটা কোন ওয়েবসাইট থেকে আসতেছে একটু খেয়াল করেন তো। cdn.jsdeliver.net থেকে আসতেছে, ঠিক আছে? এই যে যে লিঙ্কটা আমরা ইম্পোর্ট করলাম, এটা মেইন ওয়েবসাইটের মেইন ডোমেন নেম হচ্ছে cdn.jsdeliver.net। এখন আমরা তো সরাসরি এইচটিটিপির মাধ্যমে আমরা লিঙ্কটা নিয়ে নিলাম। সাপোজ ওদের ওয়েবসাইটের এই ওয়েবসাইটের মেন ওয়েবসাইটটার ডোমেন এক্সপায়ার হয়ে গেল, কিংবা ওদের ওয়েবসাইটে কোনো একটা প্রবলেম হয়ে গেল, তখন কি আমরা এই যে লিঙ্কের যে সাপোর্টটা সেটা কি পাবো? তখন আমাদের সাইটও ভেঙে চুরে অস্থির হয়ে যাবে না? তাহলে আমাদের এইভাবে সরাসরি লিঙ্ক ইউজ করাটা প্রফেশনালিজম না। বুঝতে পারছি? আমরা ওদের কাছে ধরাশায়ী থাকবো না। আমরা নিজেরা যে লিঙ্কটা আছে আমাদের, এই লিঙ্কের থেকে যে রিসোর্সটা আমরা পাচ্ছি, সেই রিসোর্সটা আমরা নিজেদের সার্ভারে এনে সেভ করবো। হ্যাঁ। তাহলে এই যে যে লিঙ্কটা আমি সরাসরি বসাইলাম, এটা তো ফার্স্টের দিন কিভাবে কানেক্ট করতে হয় এই জন্য আমরা সরাসরি করছি, কিন্তু এভাবে আমরা প্রফেশনালিজম মেনটেন করবো না। আমরা এই লিঙ্কটাকেই সরাসরি হিট করবো ইউআরএল এ। করলে দেখবো যে ওদের থেকে আমাদের যে ফাইলে যা কিছু আছে সবকিছু আমরা কোডগুলো পেয়ে যাব। বোঝা গেছে? ওদের যে লিঙ্ক আমাদেরকে দিছিল, ওই লিঙ্কটাই তো আমরা টানতেছিলাম ভেতর দিয়ে ভেতর দিয়ে, কিন্তু এখন আমরা ওই লিঙ্কে হিট করে দেখলাম যে সব কোডগুলো আমাদের কাছে আছে। এই যে যে লিঙ্কটা আমরা হিট করলাম, দেখেন সব কোড বুটস্ট্র্যাপের সবকিছু এখন আমার হাতে চলে আসছে। হাতে চলে আসে নাই, এখনো আসে নাই। আমরা জাস্ট এইটা অনলাইনে দেখতে পারতেছি যে এর ভিতরে কি আছে। এর ভিতরে দেখেন সব সিএসএস করা, বুটস্ট্র্যাপে সিএসএস করা, এই জিনিসগুলো আমরা ইউজ করতেছি, ঠিক আছে? তো এই জিনিসটা আমরা আমাদের সার্ভারে কিভাবে নিয়ে আসবো? আমরা এখান থেকে দেবো কন্ট্রোল এস, দিলে আমাদের ফাইলটা সেভ করার জন্য বলবে যে আমরা কোন জায়গায় সেভ করবো ফাইলটা। তাহলে আমাদের যে প্রজেক্ট ফোল্ডারটা ছিল, সেই প্রজেক্ট ফোল্ডারের নাম ছিল কি? স্ট্রাকচারড রুলস এর সিএসএস ফোল্ডার করছিলাম না? এই সিএসএস এর মধ্যে যাবতীয় সিএসএস ফাইলগুলাই থাকবে। তাহলে এখানে আমরা বুটস্ট্র্যাপের main.css যে ফাইলটা আমরা হিট করলাম সেটাকে সেভ করে রাখবো। দেখেন, এবার আমরা জেএসটাও তাই করব। জেএসটাও আমরা হিট করলাম, জেএস ফাইলটাও পেয়ে গেলাম। এখন আমরা কন্ট্রোল এস করলাম, আসার পরে আমাদের এখানে কোনো জেএস ফোল্ডার ছিল, জেএস এর জন্য আলাদা একটা ফোল্ডার করে নাও, কারণ এটা জাভাস্ক্রিপ্ট ফাইল। জাভাস্ক্রিপ্ট ফাইলের মধ্যে সিএসএস ফাইল তো রাখা ঠিক না। সিএসএস ফোল্ডার থাকবে সিএসএস এর মধ্যে, জাভাস্ক্রিপ্ট ফোল্ডার থাকবে আলাদা আলাদা, তাই তো? তাহলে আমরা এখানে একটা ফোল্ডারের নাম দিলাম জেএস। জেএস মানে জাভাস্ক্রিপ্ট। তাহলে জাভাস্ক্রিপ্টের ভিতরে আমাদের এই যে বুটস্ট্র্যাপ bundle.min.js, জেএস মানে হচ্ছে জাভাস্ক্রিপ্ট। তাহলে আমরা এখানে সেভ করলাম। করার পরে এখন কি আমরা এই প্রজেক্টের সাথে কোনো কানেকশন করছি? করি নাই। আমরা লোকালি কানেকশন করব। আমাদের ফাইল এখন এখানে আছে, আমার সিএসএস ফোল্ডারের মধ্যে বুটস্ট্র্যাপের ফাইলটা আমরা সেভ করে নিছি। আবার এখানে জেএস ফোল্ডারের ভিতরে জেএস ফাইলটাও সেভ করে নিছি। এটাকে আমরা এবার লোকাল কানেকশন দিতে পারি না? যেভাবে আমরা app.css কল করতাম। তাহলে আমরা এইখান থেকে আমরা ওইটা চিনাই দিলেই হয়ে যাচ্ছে আমাদের। এই যে বুটস্ট্র্যাপেরটা উপরে দিলাম।
আর নিচে দেবো আমাদের যেটা করা আছে অ্যাপ ডট সিএসএস যেটা করছিলাম সেটা। এটা আরো ভালো হলো না? ওদের ওয়েবসাইট ধ্বংস হয়ে গেলেও আমাদের ফাইলটা কিন্তু আমাদের কাছেই আছে। এইবার আমাদের স্ক্রিপ্টের লিঙ্কটা এখনো করি নাই, তাহলে স্ক্রিপ্টের লিঙ্কটাও করে আসি। তাহলে কি আমরা লোকালি লিঙ্ক গুলা সেভ করে দিয়ে দিলাম, তাহলে এখন কিন্তু আমাদের আর নেট না থাকলেও সমস্যা নেই, ওদের ওয়েবসাইট ধ্বংস হয়ে গেলেও কোনো সমস্যা নেই, আমাদের কোড কিন্তু কাজ করবে, কারণ আমরা বুটস্ট্র্যাপটা আমাদের আয়ত্তে নিয়ে ফেলছি। ঠিক আছে? হ্যাঁ, প্রত্যেক জায়গায় থাকবে এটা। জেএস ফোল্ডারের ভিতরে আমি এই যে ফাইলটা সেভ করছিলাম, দেখছেন এটা জেএস ফোল্ডারের ভিতরে আছে কিন্তু। সেই জেএস ফোল্ডার থেকে এখানে চেনানো হয়েছে যে আমার এই ফোল্ডারের ভিতরে এটা আছে। ঠিক আছে, বলেন। প্রতিদিন একটা করে ফাইল করবো, তো ওই ফাইলের মধ্যে প্রতিদিনই কি আমরা অ্যাড করবো এই? দেখেন এবার সিস্টেম দেখে, আপনাদের তো কষ্ট হয়, প্রতিদিন ফাইল বানাইতে কষ্ট হয় না? না না, এই যে স্ট্রাকচার্ড রুলস, এটা আমি কয়দিন বানাইছি, একবার বানাইছি না, একদম একটা স্ট্রাকচার বানাইছি না। মনে করেন আপনার এগুলা কিছু নাই, আপনি এইরকম স্ট্রাকচার একটা বানায় রাখলেন, সব সেট আপ, শুধু সেট আপ। এইটুকু তো আমাদের প্রত্যেকটা প্রজেক্টে কাজে লাগে না? যতটুকু আমি দেখাইলাম প্রত্যেকটা প্রজেক্টে কাজে লাগে না? এর ভিতরে কি আর অন্য কিছু আছে? নাই। তাহলে এই জিনিসটাই আমি একটা প্রজেক্ট বানায় রাখবো, একদম ব্ল্যাঙ্ক প্রজেক্ট নাম থাকবে ওইটা। আমি মনে করেন এটার এইভাবে কপি করে নেবো একটা, নিয়ে আমি নামটা চেঞ্জ করে দিলাম। আমার কি কষ্ট হয়? বারবার করা লাগে? আমি এতদিন বলা লাগে না, এটার কমন সেন্স। বলছিলেন সবাইকে দেখাইছি না। ঠিক আছে, এরকম একটা প্রজেক্ট বানায় রাখবেন, প্রত্যেকদিন এসে কেন আমি বারবার একই জিনিস করবো? আমি করি তাই, আমি আপনাদের দেখানোর জন্য করবো। আমার খেয়ে দেয় কাজ আছে, বারবার এই এক কাজ করার, আপনাদের যত দেখাবো আপনারা তত ব্রেনে ঢুকবে। আমি কপি পেস্ট করলে তো অনেক দূর চলে যেতে পারবো। ঠিক আছে? আচ্ছা, তাহলে এবার দেখি যে সেকশন নিলাম, তার ভিতরে কন্টেনার নিলাম, রো নিলাম, তারপর কলাম নিলাম, আমাদের রুলস ঠিক আছে। এবার প্রত্যেকটা কলামের ভিতরে কি আছে, একটা করে ডিপ নিয়েছিলাম, বলছিলাম প্রত্যেকটা ডিরেক্ট কলামে আমরা কোনো ব্যাকগ্রাউন্ড কালার ইউজ করবো না, যদি করতে হয় ভেতরে একটা ডিপ নিয়ে তার সাথে ব্যাকগ্রাউন্ড কালার ইউজ করবো। ক্লিয়ার? এখন আমরা এই প্রজেক্টটা রান করবো। তো আমি গো লাইভে গেলাম, যার পরে দেখলাম আমার একটা কলামে আমি একটা ইমেজ নিছিলাম সেটাই আসছে, বাকি কলামে কি নিছিলাম? নেই নাই। আচ্ছা, তাহলে ওইটাই আমি ডুপ্লিকেট করে দেখাই। তাহলে আমার তিনটা কলাম হলো, তাহলে তিনটা ইমেজ আসার কথা। আমি দেখি কি হলো, তিনটা ইমেজই আসছে, বাট একটা থেকে আর একটা ঢুকে বেরোয় গেছে। এটার কারণ কি? আমি যদি ইনস্পেক্ট করি তাহলে কারণটা বুঝতে পারবো। আমার এখানে তিনটা কলাম, তাই তো? তিনটা কলাম, তিনটা কলাম আমি যদি এখানে মার্ক করি, দেখছেন একটা নির্দিষ্ট জায়গা মার্ক হচ্ছে না, তার মানে কলামের সাইজ কিন্তু ওইটুকুই। আমি যদি নেক্সট কলামটা ধরি, আমার কলামের সাইজ তো ওইটুকুই। তাহলে ইমেজটা কেন বেরোয় যাচ্ছে? ইমেজের হাইট দেওয়া লাগবে না, উইডো দেওয়া লাগবে না, ইমেজের জাস্ট একটা ক্লাস কল করতে হবে। ও এই ক্লাসটার নাম হচ্ছে গিয়ে, আমরা এখানে একটা ক্লাস ধরবো এবং এখানে বলবো আইএমজি ফ্লুইড। এই আইএমজি ফ্লুইডের ভিতরে কি আছে সেটাও আমরা গবেষণা করব। ঠিক আছে, এর ভিতরে বলা আছে ম্যাক্স উইথ 100% এবং হাইট অটো। ম্যাক্স উইথ 100% মানে কি? মনে করেন এই রুমটা লম্বায় আছে মনে করেন 25 ফিট, আরে মনে করেন 15 ফিট। এই রুমের ভিতরে যদি বলা হয় যে আপনার এই চেয়ার টেবিলের টেনে বড় করে ফেলেন, বের করতে পারবেন? এই রুম একটা দেয়াল দিয়ে ঘেরা না, এই কাঠ যদি আমি যতই টাইনে বড় করার চেষ্টা করি, বেরোবে? রুম থেকে যতটুকু আছে বেরোবে না। অনুরূপ জিনিসটা ওইরকম, যে আমার রুমের সাইজ যতটুকু দেওয়া আছে এর বাইরে ইমেজটাকে আমরা যাইতে দেবো না, তাহলে ওইটাকে বলে দেবো যে তোমার হাইট বা ওয়েটই হবে সর্বোচ্চ যা তুমি পাও উপরে তাই। তাহলে আমার কলাম যতটুকু পাচ্ছে হাইট ততটুকু নেবে এবং উইথ যতটুকু আছে সর্বোচ্চ ততটুকু নেবে, এবং এই জন্য আমরা আইএমজি ফ্লুইড যে ক্লাসটা আছে সেটা ব্যবহার করবো। তাহলে এবার দেখি তো বেরোইছে কিনা। এবার কি বেরোয় যায়? এখন দেখেন আইএমজি ফ্লুইড যে ক্লাসটা দিলাম সেটার ভিতরে কি আছে দেখি। ম্যাক্স উইথ 100% বলা আছে, বলছিলাম না? ম্যাক্স উইথ 100% মানে কলামের যে উইথ সর্বোচ্চটা আছে সেটাই ওর উইথ হবে, এজন্য ও কলাম থেকে বের হইতে পারে নাই। বুঝা গেছে?
তাহলে এইভাবে আমাদেরকে স্ট্রাকচার ফলো করে কাজ করতে হবে। আচ্ছা, এইটুকু তো বুঝছেন? জি। এটুকু সবাই করেন তো একবার।